আমার নাম ঈশিতা, বয়স 20 বছর। আমি যখনই ঘুমাই আমার মনে হয় আমার সাথে আমার ঘরে কেউ একজন থাকে, যে কিনা প্রতি রাতে আমার সাথেই ঘুমায়। কারণ আমি যখন ঘুমাই আমার মনে হয় কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একদিন সকালে আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। মা বলছে, ঈশিতা তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে। এ এ কি অবস্থা তোর বিছানায়? এত রক্ত কোথা থেকে এলো? আমি তাড়াহুড়া করে ঘুম থেকে লাফিয়ে উঠি। আমি যে কি, আসলেই তো আমার আমার বিছানায় অনেক রক্তের দাগ লেগে আছে। মা বলল, তোর পায়জামাতেও তো কিছুটা রক্ত লেগে আছে, কি হয়েছে তোর বলতো? আমি বললাম, মা বিশ্বাস করো আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমি কিছুই মনে করতে পারছি না। মা বলল, আজই তুই আমার সাথে ডক্টরের কাছে যাবি, তোর কোনো রোগ হলো কিনা জানতে হবে তো নাকি। আমি বললাম, না না না, তুমি চিন্তা করো না, আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম ঋতু, ও এখন তো ডক্টর, আমি ওর চেম্বারে আজকেই যাব। মা বলল, ঠিক আছে, তুই আজকে ইউনিভার্সিটি থেকে আসার সময় তোর বান্ধবীর সাথে দেখা করে আসিস। আমি বললাম, ঠিক আছে মা, তাই হবে। আমি ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। তবে আমার শরীরে অনেক ব্যথা করছিল, কেন এমন হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। কাল রাতেও তো আমি ঠিক ছিলাম, কিন্তু আজকে রাতে কি হলো আমার সাথে? এই রক্তই বা কোথা থেকে এলো? ফ্রেশ হয়ে আমি নাস্তা করে সোজা ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি শেষ করে আমি আমার বান্ধবীর ক্লিনিকে চলে যাই। আমার বান্ধবী আমাকে দেখে বলল, আর ঈশিতা, আয় আয় আয়, এতদিন পরে আমার কথা মনে পড়লো নাকি? আমি বললাম, আর বলিস না ঋতু, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে রে। ঋতু বলল, কি ঝামেলা? তুই আগে বস তো, এখানে বল কি হয়েছে। আমি আমার বান্ধবী ঋতুকে সবকিছু খুলে বলি। সবটা শুনে ঋতু আমাকে নিয়ে তার প্রাইভেট রুমে চলে যায় চেক করার জন্য আমার কি হয়েছে। ঋতু আমার সবকিছু চেক করে বলো, দোস্ত এতে কি করে সম্ভব বলতো? তোর সাথে গত রাতে সহবাস করা হয়েছে। আসলে তোর সাথে গতকাল প্রথমবার এসব করা হয়েছে, এই কারণে ব্লিডিং হয়েছে। আমি বললাম, কি 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 তোর মাথা ঠিক আছে তো? আমি তো এখনো বিয়েই করিনি, আর আমার ঘরে আমি ছাড়া আর কেউ আসেনি। ঘর তো আমি ভেতর থেকে লক করে রাখছিলাম, তাহলে আমার সাথে এসব কে করবে? তোর কোথাও ভুল হচ্ছে দেখ ঋতু। ঋতু বললো, না 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 ঈশিতা, আমার কোনো ভুল হচ্ছে না। আমি একজন ডক্টর, আমি এসব কিছু খুব ভালোভাবে বুঝতে পারি। আমি তোকে যেটা বলছি সেটা তোকে দেখে এবং পরীক্ষা করে বলছি। তবে দোস্ত, আমিও বুঝতে পারছি না, তুই তো একা থাকিস, তাহলে তোর সাথে এগুলো কিভাবে হলো? আমি বললাম, ঋতু জানিস, আমি গভীর রাত পর্যন্ত পড়ালেখা করে যখন ঘুমাইয়ে যাই আমার মনে হয় আমার পাশে একজন শুয়ে থাকে। আমি এসব বিষয়ে এতদিন ভাবিনি, কারণ আমি মনে করতাম এগুলো আমার মনের ভুল। তুই জানোসই তো ঋতু, আমি জিন ভূত এগুলোতে বিশ্বাস করি না। ঋতু বলল, না 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 ঈশিতা, এগুলো তোর বিশ্বাস করা দরকার, কারণ এই পৃথিবীতে জিন আছে, এটা তো কোরআন হাদিসেও বর্ণনা করা হয়েছে, তাই না? ঈশিতা, তুই এক কাজ কর, কোন এক হুজুরের সাথে যোগাযোগ কর, কারণ ডক্টরি ভাষায় আমি তোকে কি বলবো বুঝতে পারছি না। আমি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজড। আমি ঋতুর থেকে বিদায় নিয়ে তার ক্লিনিক থেকে বাড়িতে ফিরে আসি। আমি মাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এগুলো আমি কি করি আমার মাকে বলি? মা আমার কাছে জানতে চায়, কি রে কি হয়েছে তোর? গতকাল বিষয়ে কিছু বলেছিলি তোর বান্ধবীকে? হ্যাঁ মা, বলেছি। ঋতু বলেছে আমার শরীরে নাকি অনেকটা দুর্বল, এই কারণে এমন হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা বলল, ও আচ্ছা, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, তুই তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি মাকে মিথ্যে বললাম, কারণ মার মুখের উপর এসব কথা আমি কি করে বলি? মা শুধুই শুধুই আমাকে সন্দেহ করবে। মা হয়তো ভাববে আমি রাতের বেলা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে নিয়ে এসেছিলাম, আর সেই বোধহয় এসব করেছে আমার সাথে। এটা তো স্বাভাবিকই, যে কোনো মানুষই এমনটাই ভাববে, কারণ এত রাতে আমার রুমে আর কেই বা আসবে? আমি নিজেও জানি না কি হয়েছে আমার সাথে, এসব আমার ঘরে। তবে আমায় সব থেকে বেশি যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আমার ঘর তো ভেতর থেকে লাগানো ছিল, আর আমার বাড়িটা হচ্ছে 4 তলা। এত রাতে জানালা দিয়ে কেউ আসবে কোনোভাবেই সম্ভব না। তাহলে আমার সাথে এসব কে করলো? আমাকে যে করেই হোক জানতেই হবে এমনটা কে করলো। আমি একটা পরিকল্পনা করি, আমি ভাবতে শুরু করি গতকাল রাতে যার মাধ্যমে আমার সাথে এসব হয়েছে, আর যেই বা করেছে সে আজকে রাতে অবশ্যই আবারও আমার কাছে আসবে। আর আজকে রাতে আমি ঘুমাবো না, আমি দেখবো, দেখার চেষ্টা করব আসলে সে কে। কে আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার কাছে আসে। সেদিন রাতে বাবা মা সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার ঘরে লাইট জ্বালিয়ে পড়াশোনা করছিলাম। পড়াশোনা শেষ করে রাত 2টা বাজে আমি আমার বিছানায় যাই, ঘরের লাইটটা অফ করে দেই। আমি আমার চোখ দুটো বন্ধ করে ঘুমানোর নাটক করে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমি অনুভব করতে পারি আমার ঘরের জানালাটা আস্তে আস্তে উপরে খুলে গেল, আর ঘরে গরম বাতাস বইতে শুরু করলো। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি সব অনুভব করতে পারছিলাম।
হঠাৎ করে আমার পাশে আমার কম্বলের নিচে কেউ একজন উঠে পড়লো আর ঠান্ডা রুটি হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার দিলাম। হঠাৎ করে আমি আমার কম্বলের ভিতর একটা অবয়ব অনুভব করতে পারলাম। তার ঠান্ডা হাত দুটি আমাকে জড়িয়ে ধরলো। আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে আমার মা বাবা দৌড়ে আমার ঘরে চলে আসে আর দরজার বাইরে থেকে আমাকে ডাকতে শুরু করে, কি হয়েছে ঈশিতা, দরজা খোল, কি হয়েছে তোর? আমি কোনোভাবে খাট থেকে নেমে এক দৌড়ে দরজাটা খুলে ফেলি। বাবা মা ঘরে প্রবেশ করতে লাইটটা অন করে দেয় আর আমার কাছে জানতে চায় কি হয়েছে। আমি চোখ বন্ধ করেছিলাম, এতটাই ভয় পেয়েছিলাম যে চোখ খোলার সাহস পাচ্ছিলাম না। বাবা মা আমাকে বলে, চোখ খোল, আমরা চলে এসেছি, কি হয়েছে বল আমাদের। আমি অনেক সাহস জড়িয়ে চোখ দুটো খুলি আর মাকে বলি, মা আমার খাটে আমার কম্বলের নিচে কেউ একজন আছে ওইখানে। বাবা আমার খাটের কম্বলটা পুরোপুরি উঠিয়ে ফেলে, কিন্তু সেখানে তো কিছুই নেই। বাবা ভালো করে চারপাশে দেখে কেউ নেই, খাটের নিচেও চেক করে, কিন্তু কেউ ছিল না সেখানে। তবে আমি একটা বিষয় লক্ষ্য করি, রুমের জানালা দুটো খোলা, কিন্তু আমার খুব ভালো করে মনে আছে আমি পড়াশোনা শেষ করে জানালা লাগিয়ে ঘুমাতে এসেছিলাম। বাবা বলে, কই কিছুই তো নেই, হয়তোবা তুমি খারাপ কোনো স্বপ্ন দেখেছো। কিন্তু আমি স্বপ্ন কি করে দেখতে পারি, আমি তো জেগেছিলাম, আমি তো অনুভব করতে পেরেছিলাম আমাকে দুটি হাত জড়িয়ে ধরেছে। কিন্তু আমি কি করে প্রমাণ করব যে কিছু একটা ছিল যেটা কিনা এখন আমার রুমে নেই? আমাকে এত ভয় পেতে দেখে মা বলল, ঠিক আছে আজকে আমি না হয় তোমার সাথে ঘুমাই, ভয় পাওয়ার কোনো দরকার নেই ঈশিতা, সবকিছুই একদম ঠিক আছে। সেদিনের মতো মা আমার সাথে আমার ঘরে ঘুমায়। আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না, আমি বুঝতে পারছিলাম না কি হয়ে গেল আমার সাথে। আমি তো খুব স্পষ্ট ভাবে অনুভব করতে পারলাম কিছু একটা আমাকে জড়িয়ে ধরেছে। সকালে আমার ঘুম ভাঙে আর আমি আমার ইউনিভার্সিটিতে চলে যাই। ভার্সিটি থেকে আসার সময় আমি আবারও আমার বান্ধবীর ক্লিনিকে যাই আর ঋতুর সাথে দেখা করি। আমি ঋতুকে বলি, দোস্ত আমার সাথে না গতকাল রাতে আবার ঘটেছে, তুই বিশ্বাস কর, আমি অনুভব করতে পেরেছি কিছু একটা আমাকে জড়িয়ে ধরেছে। যার হাত দুটি খুবই ঠান্ডা ছিল। সবটা শুনে আমার বান্ধবী ঋতু বলে, দেখ ঈশিতা, আমি কিছুই বুঝতে পারছি না তোর সাথে কি হচ্ছে এইসব। এই তুই একটা কাজ কর, তুই বেশ কিছুদিন আমার সাথে আমার ফ্ল্যাটে থাকবি, আমি তো একাই থাকি, তুই থাকলে আমারও ভালো হবে। আর আমিও অনুভব করার চেষ্টা করব আসলে কি অদৃশ্য কিছু তোর সাথে দেখা করতে আসে। আর আমার বিশ্বাস তুই আঙ্কেল আন্টিকে বললে তারা মানা করবে না। আমি আজকে বাবা মার সাথে কথা বলবো আর তোকে বিকাল বেলা ফোন দিয়ে জানাবো। এটা বলে আমি ঋতুর থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। তো গাইস, বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতেছে, একটু নয়েজ আসতে পারে, তো নয়েজটা তুমি একটু ইগনোর করো। আমি বাবা মাকে বলি, বাবা আমি বেশ কিছুদিন ঋতুর সাথে তার ফ্ল্যাটে থাকতে চাই। আসলে বাবা আমি ঘরে ঠিকভাবে ভালোভাবে পড়তে পারছি না, ওর সাথে থাকলে হয়তোবা আমি পড়ায় মন দিতে পারবো। বাবা মা জানে ঋতু কেমন মেয়ে, তাই তারা আর কোনো দ্বিধা না করে ঋতুকে পারমিশনটা দিয়ে দেয়। বিকেল বেলা আমি ঋতুকে ফোন দিয়ে সবটা বলি আর সন্ধ্যার আগেই বাবা গাড়ি করে আমাকে ঋতুর ফ্ল্যাটে দিয়ে আসে। ঈশিতা, তুই কি খাবি বল, আজকে আর আমরা রান্না করব না, চল দুই বান্ধবী ফুড পান্ডা থেকে অর্ডার করে নেই। ঠিক আছে, তুই যেমনটা ভালো বুঝিস, তবে আজকে কিন্তু আমি কাচ্চি খাবো। রাতের ডিনারটা আমরা ফুড পান্ডা থেকে অর্ডার করে নিয়ে আসি। খাওয়া দাওয়ার পর 2 কাপ কফি বানিয়ে খাটের উপর বসে পড়লাম আড্ডা দেওয়ার জন্য। আমি ঋতুকে বললাম, আচ্ছা ঋতু, তুই কি কখনো জিন দেখেছিস? না রে ঈশিতা, আমি এসব কখনো দেখিনি, কিন্তু দাদু দিদার কাছে এসবের অনেক ঘটনা শুনেছি। জানিস, আমার দাদু বলেছে আমাদের গ্রামে নাকি একটি মেয়েকে একটা জিন বিয়ে করে তার সাথে সংসার পর্যন্ত করেছে। কি বলিস রে তুই, এটাও সম্ভব? হ্যাঁ ঈশিতা, এটা আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে, কিন্তু এটা তো অনেক আগের ঘটনা, প্রায় 1905 সালের ঘটনা। আচ্ছা ঋতু, তাহলে কি আমার কাছেও কি কোনো জিন আছে? ঋতু বলল, সেটা জানার জন্যই তো তোকে আমার ফ্ল্যাটে নিয়ে এলাম, দেখাই যাক আজকে রাতে কিছু হয় কিনা। আড্ডা দিতে দিতে রাত 1টা বেজে যায়। তারপরে আমরা একসাথে লাইট বন্ধ করে এক খাটে ঘুমিয়ে পড়ি। আমি যখন গভীর ঘুমেছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখি, আমি ঋতুর ফ্ল্যাটে শুয়ে আছি আর আমার সামনে দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখতে একটি পুরুষটি মিশরের মানুষদের মতো খুব সুন্দর একটা পোশাক পরা। পুরুষটি আমাকে বলতেছে, আমার না খুব কষ্ট হচ্ছে জানো, আমি আজকে ঘুমাতে পারবো না এটা ভেবে। আমি তখন স্বপ্নের মাঝে সেই পুরুষটার সাথে কথা বলতে শুরু করলাম, কে আপনি, আর আপনি ঘুমাতে পারবেন না কেন? তখন সে সুদর্শন পুরুষটি আমাকে বলল, কি করে ঘুমাবো বলো, আজ তো তোমাকে ধরে আমি ঘুমাতে পারবো না, কারণ আজকে তোমাকে জড়িয়ে ধরে আছে তোমার বান্ধবী।
হ্যাঁ, আমি চাইলে তার ভেতরে প্রবেশ করে আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি, কিন্তু এটাতে আমি কোনো ফিল পাবো না আর আমার ঘুম হবে না। তুমি জানো ঈশিতা, আমি গত 5 বছর ধরে তোমাকে জড়িয়ে ধরে প্রতি রাতে ঘুমাই, কিন্তু গত 5 বছরে আমি একবারও তোমার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করিনি। কিন্তু সেদিন ওই বৃষ্টি রাতে আমার কি যে হলো, আমার অজান্তেই তোমার সাথে আমি সহবাস করলাম। তুমি এতটা ঘুমাচ্ছিলে যে তুমি কোনো কিছু ফিল করতে পারোনি। এটার জন্য আমি খুবই লজ্জিত, আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে প্রতি রাতে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে এটা আমার অভ্যাস হয়ে গেছে, তাই এখন তোমাকে জড়িয়ে না ধরে ঘুমাতেই পারি না আমি। দয়া করে তুমি কালই তোমার বাড়িতে ফিরে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনোই তোমার অনুমতি ছাড়া আর তোমার সাথে অন্য কিছু করব না, শুধু একটু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। দয়া করে তুমি বাড়ি ফিরে যাও না, প্লিজ প্লিজ ঈশিতা, আমার কথা রাখো। তখনই আমার ঘুমটা ভেঙে যায়, আমি লাফিয়ে উঠি ঘুম থেকে উঠে আমি হাঁপাচ্ছি, আমার হার্টবিট বেড়ে গেছে। আমাকে এভাবে লাফিয়ে উঠতে দেখে আমার বান্ধবীর ঘুম ভেঙে যায়। রেতো উঠে আমাকে বলে, কি হয়েছে ঈশিতা, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি আমার বান্ধবীকে সবটা বলি স্বপ্নের বিষয়ে, আর সেই সুদর্শন পুরুষ বিষয়ে সবকিছু বলি। সবটা শুনে বলে, গত 5 বছর ধরে সে তোর সাথে ঘুমাচ্ছে আর তুই কোনো আলাপই পেলি না। ঈশিতা, এটা কোনো স্বপ্ন না, আসলে সে একটা জিন, এই কারণেই তো স্বপ্নের মাঝে দেখা করতে এসেছে সে। কিন্তু সে কে আর কোথা থেকে সে তোর সাথে এলো, আর গত 5 বছর ধরে সে তোর সাথে আছে? ঈশিতা, আমাকে যত দ্রুত সম্ভব জানতে হবে সে জিনটা আসলে কে। এত বৃষ্টির মধ্যে গাইস আমি ভয়েস ওভার করতেছি, তো দেখতে তো পারতেছ কত নয়েজ। তো নয়েজটা সবাই ইগনোর কইরা তারপর বলো গল্পটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টে আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগায়। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে। একটা জিন 5 বছর ধরে প্রতি রাতে তোকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আর তুই টেরও পাসনি। আমার যত দ্রুত সম্ভব জানতে হবে জিনটা কে, কোথা থেকে এসেছে আর তোর সাথে ওর কি। আমি বললাম, তাহলে এখন কি করবো আমরা, কি করে জানবো সে জিনটা আসলে কে? ঈশিতা, একটা কাজ করা যায়, শোন, আমি যে ক্লিনিকে কাজ করি সেখানে ডক্টর আজিম নামে একজন ব্যক্তি আছে। 5 জন ডক্টরের মতো ডাক্তারি স্বভাবের না, একটু অন্যরকম। আমি বললাম, অন্যরকম বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস, ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলতো। আসলে হচ্ছে সে ডক্টর হলেও সে অনেক ধার্মিক, তাই এসব বিষয় অনেক জ্ঞান আছে। তার সাথে দেখা করে তাকে সবটা খুলে বলা যায়। একে তো সে আমার কলিগ, তারপরে সে অন্য কাউকে বলবেও না। আমার মনে হয় এটা বেটার হবে, সে হয়তো বা আমাদের সাহায্য করতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ভার্সিটি থেকে সোজা তার ক্লিনিকে চলে যাব। তুই তোর কলিগের সাথে আগে থেকে কথা বলে রাখিস এই বিষয়ে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, চল এখন ঘুমিয়ে পড়তো। আমি আসি তো, আমরা ঘুমিয়ে পড়ি আর পরের দিন সকালে আমি ভার্সিটিতে চলে যাই। ঘুম থেকে ওঠে আর ঋতু চলে যায় ওর ক্লিনিকে। ভার্সিটি শেষ করে আমি ঋতু আর তার কলিগের সাথে দেখা করতে যাই। হ্যালো, আমি কি ভিতরে আসতে পারি? আরে সেটা তো চলে এসেছিস, আয় আয়। মিতু আমাকে বলল, মিট মাই কলিগ আজিম ভাইয়া। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঈশিতা। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ঈশিতা, আসো আসো, এতক্ষণ তোমাকে নিয়ে কথা হচ্ছিল। ঋতু আমাকে সবটাই খুলে বলেছে তোমার বিষয়ে। দেখো, আমাদের এই জগতে কিন্তু অদৃশ্য অনেক কিছুই আছে, বিশেষ করে জিন জাতি, যেটা না মানলেই নয়। শোনো, অনেক ধরনের জিন আছে, অনেক রকমের জিন আছে, আবার এদের ভিতরে অনেক জাতির জিনও এই পৃথিবীতে আছে। তাই আমরা যদি জানতে চাই সে জিনটি আসলে কে আর সে তোমার কাছে কেন এসেছে, তাহলে আমাদেরকে ঢাকার মিরপুর মাজারে যেতে হবে। আসলে ঈশিতা, সেখানে আমার পরিচিত একজন অনেক বড় হাফিজ আছে, যার কাছে আছে 10টি জিন। দেখো ঈশিতা, আমরা মানুষ, আমরা চাইলেই অদৃশ্য জগতের কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, তবে একটি জিন চাইলে আরেকটি জিনের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। তাই আমাদের যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। আমি বললাম, ঠিক আছে আজিম ভাইয়া, তাহলে আমরা কবে রওনা করছি? আজিম ভাইয়া বলল, তুমি চাইলে আগামীকাল বিকেলেই আমরা 3 জন যাব সেই মাঝারে। ঠিক আছে ভাইয়া, তাহলে সে কোথায় রইলো, চল ঋতু, আমরা তাহলে এখন বাড়ি ফিরে যাই। আল্লাহ হাফিজ ভাইয়া, কালকে দেখা হবে। আল্লাহ হাফিজ ঈশিতা, আর শোনো, এটা তোমার কাছে রাখো। এটা কি ভাইয়া? এটা তো 1 বোতল পানি, এটা কোনো সাধারণ পানি না, এটা মক্কা শরীফের জমজম কূপের পানি। আজকে তুমি তোমার খাটের চারিপাশে এই পানিটা ছিটিয়ে দিও, তারপরে বিসমিল্লাহ বলে রাসূলের নাম নিয়ে ঘুমিয়ে পড়ো। এটা করলে আশা করি আজকে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তাহলে আমরা আজকে আসি। ভাইয়া বলল, ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখে শুনে যেও। দিনের শেষে রাতের অন্ধকার নেমে আসে। যতই রাত হচ্ছিল ততই যেন একটা অজানা ভয় আমাদের গ্রাস করছিল।
আমি আজিম ভাইয়ের কথা মতো সেই বোতলের কিছু পানি আমার খাটের চারিপাশে ছিটিয়ে দেই। তারপর ঋতুকে জড়িয়ে ধরে কোনোভাবে ঘুমানোর চেষ্টা করি। রাত যখন গভীর, তখন আমি গভীর ঘুমিয়েছিলাম। তখন আমি একটি খুব অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি। আমি দেখি সেদিন রাতে স্বপ্নে দেখা সেই জিনটি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে অনেক চেষ্টা করছে আমার কাছে আসার, কিন্তু অদৃশ্য কোনো শক্তি তাকে আমার কাছে আসতে দিচ্ছে না। সে আমার দরজার সামনে দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে আর আমাকে বলছে, তুমি কাজটা মোটেও ঠিক করনি। আমি কেন তোমার কাছে আসতে পারছি না? তুমি কি কিছু করেছো বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে কোনো ক্ষতি করতে চাই না, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি পাপ নাকি? আর আমি তোমাকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। ঈশিতা, তুমি কেন করছো আমার সাথে এরকম? কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ বলো তো? এটা বলে সে আবারও আমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু যখনই সে আমার খাটের সামনে আসে, দূরে ছিটকে পড়ে যায় আরেক পাশে। কি হচ্ছে সে বুঝতে পারছে না। সে জিদে আমার দরজার সামনে দেওয়ালটায় অনেক জোরে জোরে ঘুষি মারতে শুরু করে। আমি দেখছিলাম তার হাত ফেটে রক্ত বের হচ্ছে। আমি স্বপ্নের মাঝেই তাকে বলতে শুরু করি, এমনটা করবেন না, আপনার কষ্ট হবে, আপনার হাত কেটে রক্ত বের হচ্ছে দেখুন। তখন জিনটি বলে, তোমার সাথে না ঘুমানো পারাটা এর থেকে অনেক বেশি কষ্টের। এর ভেতরেই চারিপাশে ফজরের আজান দিতে শুরু করে আর সে অদৃশ্য হয়ে গেল আমার চোখের পলকে। যাওয়ার আগে সে আমাকে বলে, দয়া করে কালকে তুমি এমনটা করো না। তোমার কাছে আমাকে একটু আসতে দিও, একটু দয়া করো আমার প্রতি। তখনই আমার স্বপ্নটা ভেঙে যায় আর আমি ঘুম থেকে অনেক জোরে একটা চিৎকার দিয়ে উঠি। ঋতু বলে, এই ঈশিতা, কি হয়েছে? কি হয়েছে বল আমাকে। কিরে তুই এভাবে? আচ্ছা দাঁড়া দাঁড়া, আগে পানি নিয়ে আসি তোর জন্য। এই নি পানি খাদ্য। এখন বলতো কি হয়েছে তোর? তখন আমি বললাম, ঋতু আজকেও না, আমি একটা স্বপ্ন দেখেছি জানিস। আমি ঋতুকে স্বপ্নের বিষয়ে সবকিছু বর্ণনা করি। স্বপ্ন শুনে ঋতু আমাকে বলল, আরে ওটা তো একটা স্বপ্ন, স্বপ্নকে নিয়ে এত ভাবছিস কেন তুই? এসব কথার মাঝে আমার চোখে নজর গিয়ে পড়ে আমার দরজার সামনে থাকা দেয়ালটায় নজর যাওয়ার পর আমি আরেকটা চিৎকার দেই। ঋতু বলল, কিরে কি হলো তোর? কি হলো আবার তোর? ঋতু, ওই যে ওই দিকটায় দেখ। ঋতু যখনই ওই পাশটায় দেখে, তারও পুরো শরীরে লোম দাঁড়িয়ে যায়। এটা কি করে সম্ভব হতে পারে? আসলে আমরা দুজন দেখছিলাম আমাদের ওই দেওয়ালটা একেবারে একজন বরাবর ঘুষি মেরেছে। এ কারণে দুই এক দিকে কেটে গেছে আর রক্ত দিয়ে জায়গাটা ভরে আছে। আমি বলেছিলাম না সেটা স্বপ্ন না, এটা আসলেই ঘটেছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এসব জিনিস দেখে। আচ্ছা ঈশিতা, তুই শান্ত হ। আজকেই তো আমরা যাচ্ছি মাজারে, আমরা সবকিছু জানতে পারবো। চল আমার সাথে। আমরা বাসা থেকে বের হয়ে আজিম ভাইয়াকে কল করি। আজিম ভাই কল করে ধরে বলল, হ্যাঁ ঈশিতা বলো, কি হয়েছে? আমি বললাম, ভাইয়া এখনই আমাদের মাজারে যেতে হবে। কিন্তু কেন ঈশিতা? আমাদের তো কথা হয়েছিল আমরা বিকেলে যাব। না ভাইয়া, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদের আর দেরি করা ঠিক হবে না, আমাদের এখনই যাওয়া উচিত। ভাইয়া বলে, কি হয়েছে বলো তো, তুমি এমন ছটফট করতেছো কেন? আমি ভাইয়াকে ফোনেই সবকিছু খুলে বলি আমার স্বপ্নের বিষয়টাই। স্বপ্ন শুনে ভাইয়া আমাকে বলে, ঠিক আছে তুমি আর ঋতু আমার বাড়ির দিকে চলে আসো, ওইখানে আমরা এক হয়ে একসাথে রওনা দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আর ঋতু এখনই আসতেছি। আমরা দুইজন আজিম ভাইয়ের বাসায় যাই, সেখান থেকে সকালের নাস্তা করে তারপরে আমরা রওনা দেই মাজারের উদ্দেশ্যে। মাজারের সামনে এসে আমরা তিনজন দাঁড়াই। আজিম ভাইয়া আমাদেরকে বলে, তোমরা দুইজন এখানে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসছি। এরপর আজিম ভাইয়া মাজারের ভিতরে চলে যায়, আমি আর ঋতু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর আজিম ভাইয়া তার সাথে করে একটি খুব সুন্দর লোককে নিয়ে আসে, যার পরনে ছিল সাদা ধপধপে পাঞ্জাবি, মাথায় টুপি, সাদা দাড়ি। দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না, এই হচ্ছে আজিম ভাইয়ের বন্ধু, সে হাফেজ। সে আমাদেরকে একটি সালাম দিয়ে বলল, আমার নাম রাকিব। আমরা তার সালামের উত্তর দিয়ে আমাদের নামটাও তাকে বলি। রাকিব ভাইয়া আমাদেরকে বলেন, আপনারা তিনজন আমার সাথে আসুন তো। আমরা তার সাথে হাঁটা শুরু করি। সে আমাদেরকে নিয়ে মাজারের ভেতরে একটি কক্ষে প্রবেশ করে। আমি কক্ষে প্রবেশ করে দেখি ঘরটা খুব সাজানো গোছানো আর খুব সুন্দর মিষ্টি একটা আতরের ঘ্রাণ রয়েছে সেই ঘরে। রাকিব ভাইয়া আমাদেরকে বলে, এই ঘরের ভেতরে আমি আমার জিনদের সাথে কথা বলি আর তাদের সাথে দেখা করি। আপনি এখন আপনার সাথে যা যা ঘটেছে সবকিছু আমাকে বলবেন। দেখুন ঈশিতা, আপনারা হয়তো তাদেরকে দেখতে পারছেন না, কিন্তু আমার সাথে এখানে আরো 10টি জিন দাঁড়িয়ে আছে।
যারা বাতাসের সাথে অদৃশ্য হয়ে আছে। আপনি এখন যা যা বলবেন আমার সাথে তারাও খুব মন দিয়ে সেগুলো শুনবেন, আর তারা তাদের মতো করে চেষ্টা করবে আজকে রাতের ভেতরেই সেই জিনটার বিষয়ে সবকিছু জানার। আর আগামীকাল সকালে আপনারা আবারও এখানে আসবেন, আমি আপনাদেরকে সবকিছু খুলে বলবো তারা কি কি জেনেছে ওই জিনটার বিষয়ে। আমি রাকিব ভাইয়াকে সবকিছু খুলে বললাম শুরু থেকে শেষ পর্যন্ত। সবকিছু শুনে রাকিব ভাইয়া খুব অদ্ভুত ধরনের একটা প্রশ্ন করে তুললো আমাকে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর পরবর্তী পার্ট লাগবে কিনা সেটাও জানাবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে। কিছু মনে না করলে ঈশিতা, আমি আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই। আমি বললাম জি রাকিব ভাইয়া বলেন, কি জানতে চান আপনি আমার কাছ থেকে? রাকিব ভাইয়া বলল তুমি বলেছো যে সে তোমার সাথে সহবাস করেছে। আমি জানতে চাই সে কি একা তোমার সাথে মিলিত হয়েছে নাকি তার সাথে আরো কেউ ছিল? আমি বললাম না না রাকিব ভাই, সে একাই ছিল। কিন্তু আপনি এই প্রশ্ন কেন করছেন? আসলে ঈশিতা, দল পেতে যদি কোনো জিন কোনো মানুষের মেয়েকে ধর্ষণ করে কিংবা তার সাথে সহবাস করে, তাহলে তার জীবনের ঝুঁকি আছে, তাদেরকে সে মেয়ের উপর থেকে ছাড়ানো অনেক কষ্টকর। কিন্তু যদি কোনো জিন একা তার সাথে করে, তাহলে ধরে নিতে হবে সে জিন আসলে সে মেয়েটাকে ভালোবাসে, আর সে জিন তার অজান্তে সে ওই মেয়েটার সাথে সহবাস করেছে, যেমনটা তোমার সাথে হয়েছে। এর মানে আমরা ধরে নিতে পারি সে জিনটি তোমার কোনো ক্ষতি করতে চায় না। সে তোমাকে অনেক ভালোবাসে, এই কারণে তোমার সাথে সে দেখা করতে আসে, আর এতদিন যাবৎ সেই জিনটি তোমার সাথেই ছিল। ঠিক আছে, আমাকে একটা রাত সময় দাও, আর কষ্ট করে আগামীকাল তোমরা তিনজন আবার এসো আমার কাছে। আমার জিন সাথীরা সবকিছু জেনে আমাকে জানাবে, আর আমি তোমাদেরকে বলতে পারবো আসলে সে জিনটা কে আর কেনই বা তোমার সাথে সে থাকে। আমরা রাকিব ভাইয়ের থেকে বিদায় নিয়ে এসেই মাজার থেকে আবার চার্জার বাড়িতে ফিরে আসি। প্রতিদিনের মতো সেদিনও বিকাল শেষ হয়ে রাত নেমে আসে। একটা অজানা ভয় আমার মনে বাসা বেঁধেছে। একটি জিন আমাকে ভালোবাসে, আপনারা নিজেরা একটু অনুভব করে দেখুন। অদৃশ্য কেউ আপনাকে ভালোবাসে, আর প্রতি রাতে আপনার কাছে আসে সে। আপনার অজান্তে সে আপনার শরীর স্পর্শ করে, আপনার সাথে সে দৈহিক চাহিদায় লিপ্ত হয়। ভাবতেই খুব ভয় লাগছে, তাই না? তাহলে আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন, কিভাবে রাতগুলো কাটাচ্ছি আমি। রাত নেমে এলে আমার মনের ভেতর ভয় চলে আসে। যদি পারতাম সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে, তাহলে আমি প্রতি রাতেই না ঘুমিয়ে পার করে দিতাম। কারণ ঘুমালে যদি সে আসে আর আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। রাকিব ভাইয়া বলল সে আমার কোনো ক্ষতি করতে চায় না, তাহলে কেন সে আমার অনুমতি ছাড়া আমার সাথে সে ওইগুলা করলো? আমি আর ঋতু মিলে 1 ঘন্টা যাবৎ আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা কোনায় কোনায় সেই জমজমের পানির বোতলটা খুঁজি, কিন্তু অবাক করা বিষয় আমরা সেই বোতলটা কোনো দেখাই পাই নাই। যেন রাতারাতির ভিতরেই সে বোতলটা ঘর থেকে উধাও হয়ে গেল। আমি ঋতুকে বললাম, ঋতু এবার কি হবে বলতো, এবার আমরা কি করে ওকে আটকাবো? ঋতু বলল, ঈশিতা ভয় পাস না তো, কিছু হবে না, আমি আছি তো, চল ঘুমিয়ে পড়। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি তোর ঘুম চলে আসবে। ঋতু আমার মাথায় হাত বোলাতে শুরু করলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের অজান্তেই। হঠাৎ করে একটা সালামের শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার সামনে খুব লম্বা দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যাদের চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না, তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুটি লম্বা অদ্ভুত দেখতে ব্যক্তিটি আমাকে বলল, আপনাকে আমার সাথে আসতে হবে। তো গাইস, আমি গল্পের বিষয়ে কিছু কথা বলি, এতে তোমাদের শুনতে একটু সুবিধা হবে। তোমরা দেখতে পাইতেছো যে গল্পটা প্রথম অংশ, দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ এইভাবে ছাড়া হইতেছে টিকটকে। একটা পার্টের প্রথম অংশ সকালবেলা, দুপুরবেলা আর রাত্রে পোস্ট করা হইতেছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পুরা পার্টটাই একসাথে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক সন্ধ্যা 7টায়। তাই তোমরা টিকটক থেকে এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অংশ ভাবে দেখতে পারো। আর যদি চাও পুরো পার্টটাই একসাথে দেখবা, তাহলে এখনই যাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। ইউটিউবের লিংক আমার টিকটক বায়োতে দেওয়া আছে। চোখ খুলে দেখি আমার সামনে খুব লম্বা দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যাদের চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না। তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুটি অদ্ভুত লম্বা দেখতে ব্যক্তিটি আমাকে বলে, আপনাকে আমার সাথে আসতে হবে, আপনার জন্য মহারাজ অপেক্ষা করছে। আমি লাফিয়ে ঘুম থেকে উঠে বসি। শুরুতে ভেবেছিলাম এগুলো আমার স্বপ্ন, কিন্তু আমি মিনিট 2-1 ভিতরে বুঝতে পারি এগুলো সবকিছু বাস্তবে ঘটেছে। আমি যখনই ঋতুকে ডাকতে যাব, তখনই দেখি আমার পাশে কেউ নেই। আমি অনেক জোরে ঋতু নাম ধরে চিৎকার করি, কিন্তু ঋতু পুরো ফ্ল্যাটে নেই।
দয়া করে আপনি নিচ থেকে আমাদের সাথে আসুন, নয়তো আপনাকে জোর করে নিয়ে যেতে হবে। কারা এরা, কেন এসেছে এখানে, আর কোথাকার মহারাজের কথা বলছে তারা? কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। তখনই সেই লম্বা দুটি অদ্ভুত দেখতে লোক আমাকে এক ধমক দিয়ে বলল, কি হলো, উঠুন খাট থেকে, আসুন আমাদের সাথে। আমি ভয়ে খাট থেকে নেমে দাঁড়াই আর তাদের সাথে করি। তারা আমাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। কোথায় যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু যখনই আমি বাড়ির ভেতর থেকে বাইরে আসছিলাম তখন দারোয়ান বা অন্য কেউ আমি দেখিনি। আশেপাশে সবকিছুই চেনা, কিন্তু যেন অচেনার মতো লাগছে। সবটাই যেন মায়ের একটা দুনিয়া। কোথায় নিয়ে যাচ্ছে তারা আমাকে? বাড়ির বাইরে আসার পর আমি সেই দুটি লম্বা দেখতে ব্যক্তির সাথে হাঁটা শুরু করি। তবে আমার এলাকাটা অচেনা অচেনা লাগছিল। এই কারণ রাত্রিবেলা আমাদের এলাকার প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে দারোয়ান থাকে, কিন্তু আমি মানুষ তো দূরে থাক, একটি কুকুর দেখা পাচ্ছিলাম না। তাই নিজের এলাকাটায় নিজের কাছে অচেনা হচ্ছিল আমার। কিছুক্ষণ হাঁটার পর সেই দুটি ব্যক্তি আমাকে নিয়ে একটি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। বাস স্ট্যান্ডটি দেখে আমি চিনতে পারি, কারণ এই বাস স্ট্যান্ড থেকে আমি প্রতিদিন সকালে বাসে করে আমার ভার্সিটিতে যাই। কিন্তু এখন বাজে রাত 2টা। এখান থেকে বাস স্ট্যান্ডে কোনো বাস আসার কথা না। তাহলে তারা আমাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? তাদের জিজ্ঞেস করব, এতে সাহস হচ্ছিল না, কারণ আমি অনেকটাই ভয় পেয়েছিলাম। বারবার মনে হচ্ছিল অনেক জোর করে একটা চিৎকার করি আর মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু কার কাছে সাহায্য চাইবো আমি তো কারো দেখাই পাই না। আমার মনে হচ্ছিল এক দৌড় দিয়ে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমার পা যেন এখান থেকে সরতে চাচ্ছে না। এ কি হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভয়ে চুপচাপ তাদের সাথে এসে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। 5 মিনিট পর আমাকে অবাক করে দিয়ে একটি বাস আমাদের স্ট্যান্ডে এসে দাঁড়ায়। তবে কি, বাসের ভেতরে তো কেউ নেই, শুধু বাস চালক আর একজন হেল্পার বাসের ভেতরে। তারাও দেখতে খুব অদ্ভুত, কারণ তাদের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা ছিল। আমার সাথে থাকা সে দুটি ব্যক্তি আমাকে বলে, চলুন বাসে উঠে পড়ুন। আমি ভয়ে ভয়ে তাদের সাথে বাসের ভেতরে উঠে পড়ি। বাসটি এবার রাস্তা দিয়ে চলতে শুরু করে। আমি চারিপাশে দেখি রোডঘাট পুরোপুরি ফাঁকা। দেখে মনে হচ্ছিল এই পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই, কারণ কোনো মানুষ বা কোনো কুকুর কিছুই দেখা পাচ্ছি না আমি। কিন্তু এটা কি করে সম্ভব? ঢাকা শহর, সারা রাত কোনো না কোনো মানুষ ওই যে মুরগি রাখতেছে। তো আমি দাদুর বাড়িতে আসছে, একটু দেখতেই তো পারতেছে অবস্থা, হাঁস মুরগি। তো যাই হোক, গল্পে ফেরা যাক। কিন্তু এটা কি করে সম্ভব? ঢাকা শহর, সারা রাত কোনো না কোনো মানুষ আশেপাশে থাকবে। এটা কি আমার স্বপ্ন, নাকি আসলে আমার সাথে এগুলো ঘটছে? আমি লক্ষ্য করি বাসটি শহরের পথ ছেড়ে একটু গ্রামের পথ ধরে চলতে শুরু করলো। এটা দেখে আমার ভয় আরো দ্বিগুণ হয়ে গেল। আমি ভাবছিলাম আমার সাথে কোনো খারাপ কিছু করবে না তো। বাসটি 1 ঘন্টার মতো চলার পর একটি স্থানে থেমে গেল। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি চারিপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর একটি নদীর পর এসে বাস স্টপ হয়ে গেছে। তারা আমাকে বলল, এবার বাস থেকে নামুন। আমি ভয়ে ভয়ে বাসের ভেতর থেকে বাইরে এসে আসি। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি এই বাসটি এখানে আসার কোনো রাস্তাই নেই, কারণ চারিদিকে ধান ক্ষেত, কোথাও গাড়ি চলাচলের কোনো রাস্তা আমি দেখছিলাম না। তাহলে আমাদের গাড়িটা এখানে কি করে এলো? আমি ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। তখন আমার সাথে থাকা সেই দুটি ব্যক্তি আমাকে বলে, আসুন আমাদের সাথে। আমি দেখি সেই দুটি ব্যক্তি ধান ক্ষেতের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। কোনো উপায় না থাকায় আমি তাদের সাথে ধান ক্ষেতের মাঝ দিয়ে হাঁটা শুরু করলাম। তখনই আমার কানে আমি শুনতে পেলাম বাসটি আবার স্টার্ট নিয়েছে। ভাবছিলাম একটি বার কি পিছনে ঘুরে দেখবো বাসটি কি করে এখানে, কারণ এখানে আসতে কোনো রাস্তাই নেই। আবার বাসটি এখন কি করে বা ফিরবে? আমি পিছনে ফিরে বাসটিকে দেখতে যাব। তখনই সেই দুটি ব্যক্তি আমাকে বলে, দয়া করে আপনি পিছনে তাকাবেন না, না হলে আপনি ভয় পেতে পারেন। দয়া করে আপনি পিছনে তাকাবেন না, তাহলে আপনি ভয় পেতে পারেন। তাদের কথা মতো আমি আর পিছনে ফেরার সাহস পেলাম না। ধান ক্ষেতগুলি পাড়ি দেওয়ার পর দূর থেকে আমি লক্ষ্য করি একটা খুব সুন্দর রাজপ্রাসাদ দেখা যাচ্ছে চোখের সামনে। প্রাসাদের চারিপাশে মশালের আগুন জ্বালানো। মশালের আগুন দিয়ে আশপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেমনটা আগেরকার দিনের রাজপ্রাসাদ সাজানো হতো। কিন্তু এটা কি করে সম্ভব? এখনকার দিনে রাজা বাদশাদের প্রাসাদ বলতে তেমন কিছু নেই, আর যেগুলা আছে সেগুলা জাদুঘর কিংবা মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে এত সুন্দর প্রাসাদ কোথা থেকে এলো? এর মানে কি এখন এই পৃথিবীতে রাজা বাদশা আছে? সেই দুটি ব্যক্তি আমাকে নিয়ে এসে প্রাসাদের সামনে দাঁড়ায়। আমি দেখি চারপাশে
অনেক অনেক সৈনিক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা। সে দুইজন ব্যক্তি আমাকে নিয়ে প্রাসাদের ভিতরে ঢুকে একটি কক্ষে নিয়ে যায়। সেই কক্ষে প্রবেশ করার পর আমি দেখতে পাই একটি খুব সুন্দর সিংহাসনের উপরে বসে আছে সেই স্বপ্নে দেখা জিনটা, যেটা কিনা আমার কাছে প্রতি রাতে আসতো। কিন্তু তার শরীরে এখন রাজাদের মতো পোশাক পরানো, মাথায় একটি রাজকীয় মুকুট। আমি হাঁ করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ায় আর আমার সাথে থাকা সে দুইটি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, তোমাদের কাজ সম্পূর্ণ হলো, তোমরা এখন আসতে পারো। আমি ওর সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। এরপর সে জিনটি আমাকে বলতে শুরু করে, ভয় পেও না ঈশিতা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমার দুনিয়া আর আমি এখানকার রাজা। তুমি তো আমার বিষয়ে জানার জন্য সেই হাফেজের কাছে গিয়েছিলে, তাই ভাবলাম অন্য কারো মুখ থেকে কেন তুমি আমার বিষয়ে জানবে। আমি তোমাকে আমার স্বপ্নে দেখাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার বিষয়ে সবকিছু জানার তোমার অধিকার আছে। শোনো ঈশিতা, আমি যদি একটা ইশারা করি তাহলে আমার সাথীরা সে তোমার হাফেজ বন্ধুর সাথে থাকা 10 জন জিনকে চোখের পলকেই হত্যা করবে। কিন্তু এটা আমি কোনোদিনও চাইবো না। এটার একটাই কারণ, আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি ঈশিতা। আমি তোমাকে কি করে প্রথমবার দেখলাম আর তোমাকে কেন এত ভালোবাসি, এই কথাগুলো এখন আমি তোমাকে বলবো না। তুমি আগামীকাল তোমার সেই হাফেজ বন্ধুর মুখ থেকে শুনে নিও। তোমাকে এখানে নিয়ে আসার আমার দুটি কারণ। একটি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম তুমি আমার বিষয়ে সবকিছু দেখো নিজের চোখে। আরেকটি কারণ হচ্ছে গত 5 বছর আমি তোমার সাথে থেকে তোমার ঘরে রাত কাটাতাম, তাই আমি চাই অন্তত আজকের রাতটা তুমি আমার দুনিয়ায় আমার সাথে আমার ঘরে রাত কাটাও। ভয় পাওয়ার কোনো দরকার নেই ঈশিতা, তুমি যেমনটা ভাবছো আমরা তেমন কোনো উদ্দেশ্য নেই। তোমাকে তো সেদিন রাতে আমি তোমার স্বপ্নে এসেও বলেছি। তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুম দিতে চাই। তোমার যখন সকালবেলা ঘুম ভাঙবে, তুমি তোমার দুনিয়ায় তোমার খাটে নিজেকে আবিষ্কার করবে। অনেক রাত হয়ে গেছে, চলো আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা ঘুমাতে যাব। সে জিন তার কথা শেষ করে আমার হাত ধরে সে কক্ষের বাইরে নিয়ে এলো। তারপর সে প্রাসাদের খাবারের কক্ষে আমাকে নিয়ে যায়। আমি দেখি কক্ষের ভিতরে অনেকগুলো দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। তো তোমাদের কাছে কেমন লাগছে গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টই তো আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগায়। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে। সেই জিন তার কথা শেষ করে আমার হাত ধরে সে কক্ষের বাইরে নিয়ে আসলো। তারপর সে প্রাসাদের খাবারের কক্ষে আমাকে নিয়ে যায়। আমি দেখি কক্ষের ভেতরে অনেকগুলো দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখ ঢাকা কাপড় দিয়ে। তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই জিনটি খাবারের টেবিলের একটি চেয়ারে আমাকে বসিয়ে তার পাশে চেয়ারে সে নিচে বসে পড়লো। আমি দেখতে পাচ্ছি টেবিলের উপর অনেক ধরনের সুস্বাদু খাবার নিয়ে সাজানো, কিন্তু আমি কিছুই খেতে পারছিলাম না। তখন সেই জিনটি আমাকে বলল, কি হলো ঈশিতা, খাবারগুলো খাও, ভয় পেও না, এগুলো সবকিছুই হালাল খাবার। দাঁড়াও, আমি তোমাকে প্লেটে করে বেড়ে দিচ্ছি। তখন সে জিনটি একটি খাবারের প্লেটে হাত দিয়ে কিছুটা পোলাও, কিছুটা মাংস আর নানা ধরনের কিছু মাছ, ভাজা, সবজি আমার প্লেটে তুলে দিল। আমি ভয়ে ভয়ে কিছুটা খাবার মুখে তুলি। প্রথমে কিছুটা খাবার খাওয়ার পর আমার মুখে এতটাই ভালো লাগে যে আমি প্লেটের সবগুলো খাবার নিমিষে শেষ করে ফেলি। আমি এত সুস্বাদু খাবার এর আগে কখনোই খাইনি। খাওয়া দাওয়া শেষ করার পর সে জিনটি খাবারের কক্ষ থেকে আমাকে বের করে নিয়ে আসে। তারপর তার শোয়ার কক্ষে আমাকে নিয়ে যায়। আমি তার সাথে সেই কক্ষে প্রবেশ করার পর দেখি খুব সুন্দর করে একটি রুম সাজানো। খুব দামি দামি জিনিস নিয়ে রুমটি সাজিয়ে রেখেছে। দেখে আমার বুঝতে বাকি রইলো না এটা যে একটা রাজাদের রুম। সে আমাকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, চলো ঘুমাতে যাই। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে তার মুখের উপর কোনো কথা বলতে পারছিলাম না। আমি সেই ঘরের একটা খাটের উপর শুয়ে পড়ি এক পাশে। কিছুক্ষণের ভেতরে সেও আমার পাশে এসে শুয়ে পড়ে। তারপর সে তার হাত দুটি আমার শরীরে দিয়ে আমাকে জড়িয়ে ধরে, আর আমাকে জড়িয়ে ধরে সে ঘুমিয়ে পড়ে। জিনটি যখন আমাকে স্পর্শ করেছিল তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। বুকের বাঁ পাশটা যেন খুব ধপধপ করে কাঁপছে, যেন এটা একটা অন্যরকম অনুভূতি। কিন্তু মনের ভেতর একটা চাপা ভয় রয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লে আবার সে আমার সাথে অন্য কিছু করবে না তো? কিন্তু একটা বিষয়ও ভাবছিলাম, তার যদি খারাপ কোনো মতলব থাকতো তাহলে সে আমাকে এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করতো না।
সে হয়তো বা সত্যি আমাকে ভালোবাসে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙার পর আমি যা দেখি সেটা দেখে আমি খুবই অবাক হই। যারা যারা টিকটকে পার্টগুলো দেখতেছো তাদের অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর। টিকটকে পার্টগুলো খন্ড খন্ড করে দেওয়া হয় আর ইউটিউবে পুরোটা একসাথে দিয়ে দেওয়া হয়, তাই তাড়াতাড়ি যাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। ইউটিউবের লিংক আমার টিকটক বায়োতে দেওয়া আছে। আর যারা ইউটিউব থেকে শুনতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো গল্পে ফেরা যাক। ঘুম থেকে উঠে দেখি কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই। ঠিক তখনই কেউ একজন চিৎকার দিয়ে ওঠে, ও আল্লাহ রে, গেলাম রে। আমি ঘুরে তাকাতেই দেখি নিচে পড়ে আছে আমার বান্ধবী ঋতু। আমি বুঝতে পারি ভয়ে আমি আমার বান্ধবীকে খাট থেকে ফেলে দিয়েছি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো গতকাল রাজবাড়িতে ছিলাম। আমি খাট থেকে নেমে আমার বান্ধবীকে নিচ থেকে তুলি। সরি রে বান্ধবী। সে আমার কাছে জানতে চায় এই অদ্ভুত আচরণের কারণটা কি। আমি ঋতুকে সবটা খুলে বলি গতকাল আমার সাথে যা যা হয়েছে। সব শুনে ঋতু আমাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি রাতে অনেকবার ঘুম থেকে উঠেছি ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু তোকে তো দেখলাম খাটে গভীর ঘুমে ঘুমিয়ে আসিস। তাহলে তুই কেন বলছিস যে তুই ঘরে ছিলি না? আর তোকে দুজন লোক সেই রাজবাড়িতে ওই জিনটির কাছে নিয়ে গিয়েছিল, আর তুই সেখানে রাত কাটিয়ে এসেছিস। আমি বললাম আমি কিছুই বুঝতে পারছি না রে দোস্ত, কি হচ্ছে আমার সাথে এগুলো। ঋতু বলল, তোর এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে রাকিব ভাই। চল দোস্ত, আমরা এখনই মাজারের উদ্দেশ্যে রওনা হই। ঋতু বলল, দাঁড়া, আমি এখনই আজিম ভাইয়াকে একটা কল দিচ্ছি। ভাইয়া গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করবেন। আমি ভাইয়াকে কল দিলাম। তার 10 মিনিট পর ভাইয়া আমাদের বাসার সামনে এসে আমাদের রিসিভ করতে। তারপর আমরা 3 জন রওনা করে দিয়েছি মাজারের উদ্দেশ্যে। গাড়িতে বসেছিলাম, আমার মনে অনেক প্রশ্নই উদয় হচ্ছিল। গতকাল রাতে তো আমি দেখেছিলাম আমার ঘরে ঋতু নেই, আর সেই 2টি লোক আমাকে ঘরের বাইরে রাজবাড়ি নিয়ে গেল, কিন্তু ঋতু তো বলছিল আমি তো ঘরে ছিলাম। তাহলে গতকাল রাতে আমার সাথে এত কিছু কি করে হলো? এই সকল কিছুর উত্তর আমাকে জানতে হবে। এগুলো ভাবতে ভাবতে গাড়িটা মাজারের ভিতরে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই দেখতে পাই রাকিব ভাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সে বলল, আমি জানতাম তোমরা আসবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। তোমরা আসো আমার সাথে। তারপর আমরা রাকিব ভাইয়ার সাথে তার রুমে প্রবেশ করি। আমি রাকিব ভাইয়াকে সবটা খুলে বলতেই যাব, তার আগে রাকিব ভাইয়া আমাকে বলল, তোমাকে কিছু বলতে হবে না, আমি জানি তোমার সাথে গতকাল রাতে কি কি হয়েছে। তুমি তো জানতে চাও এগুলো কি করে হলো। শোনো ঈশিতা, সেই 2 জন জিন তোমাকে না, বরং তোমার শরীরের ভিতর থেকে তোমার আত্মাকে একটি প্রক্রিয়ার মাধ্যমে তোমার শরীরের ভেতর থেকে আলাদা করে তাদের সাথে নিয়ে গিয়েছিল। এই কারণে তোমাকে ঋতু দেখেছিল তুমি গভীর ঘুমে ঘুমিয়ে আছো, আর এই দেখে তুমি রাজবাড়িতে ছিলে। শোনো ঈশিতা, আমি আমার সাথীদের মাধ্যমে জানতে পেরেছি সে আসলে কে, তার নাম কি, আর সে কোথায় থাকে। সে হচ্ছে 3 লাখ শক্তিশালী জিনদের রাজা। তার নাম হচ্ছে ইয়ামিন শেখ। একটা কথা সত্য, সে যদি চাইতো তাহলে অনায়াসে আমাদের 10টা জিনকে খুব সহজেই হত্যা করতে পারতো, কিন্তু সে এমনটা করেনি, কারণ সে চাচ্ছিল আমি তার বিষয়ে সবকিছু তোমাকে বলি। ঈশিতা, মহারাজ ইয়ামিন শেখ তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে। তোমার মনে আছে আজ থেকে আরো 5 বছর আগে তুমি গ্রামের বাড়িতে তোমার বাবা মার সাথে ঘুরতে গিয়েছিলে, আর বিকেলবেলা তোমার মামাতো বোনের সাথে সেই গ্রামের নদীর পাড়ে হাঁটতে বের হয়েছিলে। তখন তোমার চোখ পড়েছিল নদীর মাঝখান বরাবর খুব সুন্দর কিছু পদ্মা ফুলে। তুমি সেই ফুলগুলো নিজের হাতে নিয়েছিলে। তখনই তোমার চোখে পড়েছিল ঘাটে একটি নৌকা। নৌকার মাঝে একটি খুব সুন্দর পাঞ্জাবি পরা লোক বসেছিল। তুমি ভেবেছিলে সেটা হয়তো একটি মাঝি, তাই তুমি তার কাছে অনুরোধ করছিলে যেন তোমাকে সেই মাছ নদীতে নিয়ে যায় আর সে পদ্ম ফুল উদ্ধার করতে সাহায্য করে। অবাক করার বিষয় ছিল সেই ছিল মহারাজ ইয়ামিন শেখ। সে মানুষের রূপে সে গ্রামে গিয়েছিল, কারণ সেই গ্রামের বড় মাদ্রাসার প্রধান শিক্ষক তার খুব কাছের বন্ধু। সে ওই শিক্ষকের সাথে দেখা করতে গিয়েছিল, আর সেই শিক্ষকের কাছ থেকে সে কোরআন শিক্ষা শিখেছিল। সে খুবই ইমানদার একজন জিন। সে তোমাকে প্রথমবার দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছিল। সে তোমাকে নিয়ে মাছ নদীতে গিয়ে সেই পদ্ম ফুল তোমাকে উদ্ধার করতে সাহায্য করে। বিনিময়ে তাকে তুমি 20 টাকা উপহার দিয়েছিলে, মনে আছে? আমি বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু তাকে তো দেখে খুব সাধারণ মানুষের মতো লাগছিল। আমি তো কোনোভাবেই ধরতে পারিনি সে একটি জিন। সেদিনের পর থেকে সে তোমার পিছু লাগে আর তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করে। সেটা তার সাথীদের মাধ্যমে খুব সহজেই তোমার বাড়ির ঠিকানা উদ্ধার করে।
সে শুরুতে তোমার বাড়ির বাইরে জানালা দিয়ে তোমাকে দেখতো, কিন্তু সে তোমাকে এতটাই ভালোবাসতো যে দূর থেকে দেখে তার মন ভরতো না। আস্তে আস্তে সে তোমার কাছে আসতে শুরু করে। আরেকদিন রাতে সে সাহস করে তোমার খাটে তোমার পাশে ঘুমিয়ে পড়ে। এমন ভাবেই এসে তোমাকে প্রতি রাতে জড়িয়ে ঘুমাতে শুরু করে। তুমি গভীর ঘুমে থাকার কারণে এগুলো কোনোভাবেই বুঝতে পারতে না। তেমনি ভাবে একদিন রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। দেখো ঈশিতা, একটা কথা আমাদের মানতে হবে, মানুষ হোক কিংবা জিন, সকলের ভেতরে উপরওয়ালা যৌবনের চাহিদা দিয়েছে। এই কারণে সে না চাইতেই সেদিন তোমার সাথে সহবাস করেছিল। তার ঠিক পরের দিনই তোমার মা তোমার বিছানায় রক্ত দেখে তোমাকে এই বিষয়টা জানিয়েছিল। আর আস্তে আস্তে তুমি সেই জিনটার সম্পর্কেও সবকিছু খোঁজ খবর নিয়ে ফেলেছো। তুমি কি জানো, গতকাল রাতে আমার 10 জন জিনের সাথে তার খুব শক্তিশালী 2টি জিন আমার কাছে এসেছিল। সেফটি হুঁশিয়ার বার্তা আমাকে দিয়ে গেছে। আরেকটি কথা তোমাকে জানাতে বলেছে, এটা তোমার জন্য খুব দরকার। আমি রাকিব ভাইয়াকে বলি, কি কথা রাকিব ভাইয়া, কি জানাতে চেয়েছে বলেন আমাকে, সে কি জানাতে বলেছে আমাকে? তো যারা টিকটকে পার্টগুলো দেখতেছো, আমি আবারও বলি, তোমাদের হয়তো পার্টগুলো অনেক অনেক ছোট ছোট লাগতেছে। একটা পার্টকে 3 খণ্ড করে সকাল দুপুর আর রাতে দেওয়া হচ্ছে, কিন্তু ইউটিউবে কিন্তু পুরাটা একসাথে দিয়ে দেওয়া হইতেছে। তো তাড়াতাড়ি যাও আমার বায়ো থেকে ইউটিউব চ্যানেলে ঢুকো, সাবস্ক্রাইব করো আর গল্প শোনো। যদিও খণ্ড খণ্ড করে টিকটকে গল্প আগে আসে, কিন্তু ইউটিউবে সন্ধ্যা 7টায় ফুল পার্টটা একসাথে চলে আসে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না। রাকিব ভাইয়া, সেই জিনটা কি বলেছে আমাকে? চুপ কেন ভাইয়া, বলেন। রাকিব ভাইয়া বলতে শুরু করলো, সে তার লোকজনের মাধ্যমে আমাকে জানিয়েছে আমি যদি তোমার আর তার মাঝে আসি, মানে তোমাদের আর কোনো সাহায্য করার চেষ্টা করি, তাহলে সে দ্বিতীয়বার এই দুঃসাহস মেনে নেবে না, আমাকে উপযুক্ত শাস্তি দেবে সে। তাই আমার জন্য ভালো আমি যেন তোমাদের মাঝে না আসি। দেখো ঈশিতা, আমি আর কোনো তোমাদের সাহায্য করতে পারবো না, কিন্তু তুমি একটি জায়গায় গেলে এই বিষয়ে অনেক সাহায্য পাবে। আপনি কোথায় যেতে বলছেন আমাকে? আর আপনি যেটা পারেননি সেটা অন্য কেউ কি করে পারবে? সে তো অনেকগুলো জিনদের রাজা, তার বিরুদ্ধে কি কোনো হাফেজ বা আলেম যেতে চাইবে? শোনো ঈশিতা, একজন হাফেজ আছে, সে কিনা তোমাদের সাহায্য করতে পারবে। আর মহারাজ ইয়ামিনও তার বিরুদ্ধে যাবে না। যেখান থেকে এই গল্প শুরু হয়েছে সেখানেই শেষ হবে। তোমাকে যেতে হবে তোমার দাদার বাড়ির গ্রামে। সেখানকার সব থেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে তোমার দেখা করতে হবে। এই কাজ তোমাকে একাই করতে হবে, তোমার সাথে আজিম কিংবা ঋতু কেউ যাবে না। সব থেকে ভালো হয় তুমি যদি আগামীকাল সকালেই তোমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা করো। কিন্তু আমি এটা বলতে পারি, সে তোমার কোনো ক্ষতি চায় না, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি বললাম, ঠিক আছে রাকিব ভাইয়া, আমি কালই যাব আমাদের গ্রামে। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা কি করে সম্ভব? সে তো আমাদের মতো মানুষ না। কিন্তু রাকিব ভাইয়া, একটা কথা ঠিক, আমি না তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। আমি আমার গ্রামের সে মাদ্রাসায় যাব আর সেখানকার ইমামের সাথে দেখা করব। কিন্তু আমি মহারাজ ইয়ামিনকে আমার পিছু ছাড়াবো এই কারণে না। আমি জানতে চাই সে কি আসলে সারা জীবন আমার সাথে থাকতে চায় কি না। কিন্তু রাকিব ভাই, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, আপনি তার বিরুদ্ধে যেতে চাচ্ছেন না, কিন্তু আপনি বলছেন সেই হাফেজ সাহেব পারবে। কে সেই হাফেজ আর কেনই বা সে তার বিরুদ্ধে যাবে? রাকিব ভাই বলল, আসলে ঈশিতা, ওখানকার ওই প্রধান হাফেজ হচ্ছে তার ওস্তাদ। একটা সময় মহারাজ ইয়ামিন সে মাদ্রাসায় পড়ালেখা করত মানুষ রূপে। আর একটা কথা কি জানো, তোমাদের দাদা বাড়িতে সকলেই মহারাজ ইয়ামিনকে চেনে, কিন্তু কেউ জানে না সে একটি জিন। সবাই জানে সে এতিম আর ছোট থেকেই মাদ্রাসায় পড়ালেখা করেছে। আর সব থেকে মজার বিষয় তো এটা, তোমার দাদা চাচা সকলেই তাকে চেনে, কারণ যখন মহারাজ ইয়ামিন মানুষ রূপে সেই গ্রামে ছিল, অনেকবার মাদ্রাসার প্রধানের সাথে তোমাদের দাদার বাড়িতে মিলাদ মাহফিলের জন্য গিয়েছিল। তোমার দাদার বাড়ি সকলেই তাকে চেনে, কিন্তু সে গ্রামের সকলেই জানে ইয়ামিন এখন আর মাদ্রাসায় পড়াশোনায় নেই। সে পড়াশোনা শেষ করে অন্য এক গ্রামে একটি অনেক বড় মাদ্রাসার শিক্ষক। মাঝে মাঝে মহারাজ ইয়ামিন মানুষ রূপে তোমাদের গ্রামে যায় তার ওস্তাদের সাথে দেখা করতে। ঠিক তেমন ভাবে তোমারও তার সাথে দেখা হয়েছিল। শুধু ওই গ্রামের মাদ্রাসার প্রধান শিক্ষক জানে যে ইয়ামিন একটা জিন, আর প্রধান শিক্ষকের সাথে মহারাজ ইয়ামিনের খুব ভালো সম্পর্ক। মহারাজ ইয়ামিন তার ওস্তাদকে বাবার মতো করে দেখেন, তাই বলেছি সে যাই হোক সেই হাফেজের বিরুদ্ধে যাবে না। এখন একমাত্র সেই তোমাকে সাহায্য করতে পারে ঈশিতা। ঠিক আছে রাকিব ভাই, তাহলে আজকে আমরা আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। ভালো থাকবেন আপনি। আমি আগামীকাল যাব আমাদের গ্রামে।
ঠিক আছে ঈশিতা, তুমি তোমার নিজের খেয়াল রেখো। আর তোমাকে কাছে থেকে তো সাহায্য করতে পারলাম না, তাই দূর থেকে চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য। কিছু জানার থাকলে আমাকে কল দিও, আমি চেষ্টা করব তোমাকে ফোনের মাঝে সবকিছু বোঝানোর। রাকিব ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা তিনজন সেই মাজার থেকে বের হয়ে আসি। আজিম ভাইয়া আমাদেরকে বাড়িতে পৌঁছে দেয়। আমি আর ঋতু আমাদের ফ্ল্যাটে উঠে আসি। ঋতু আমাকে বলে, ঈশিতা কি করবি এখন তুই? তুই কি যাবি তোদের গ্রামে? আমি বললাম, হ্যাঁ রে, আমি কাল সকালেই রওনা করব। তুই দয়া করে আমার মা বাবাকে কিছু বলিস না। ঋতু বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আঙ্কেল আন্টিকে কিছু বলবো না। কিন্তু আমার টেনশন হচ্ছে, তুই আসলে কি করতে চাচ্ছিস? তুই কি আসলেই সেই জিনটার প্রেমে পড়ে গেলি নাকি? তুই কি ভুলে গেলি ও তোর সাথে সহবাস করেছে, যেটা তোর স্বামীর অধিকার ছিল? তারপরে ওকে এত সম্মান করিস কি করে? আমি বললাম, হ্যাঁ, ও আমার অনুমতি ছাড়া আমার শরীর ভোগ করেছে। কিন্তু ঋতু, তুই যদি গতকাল আমার সাথে ওদের রাজ্যে যেতে যেতে পারতি, তাহলে দেখতি ও আমাকে কতটা সম্মান করেছে। তুই জানিস আমি ওর সাথে ঘুমিয়েছি, কিন্তু ও শুধু আমাকে জড়িয়ে ধরেছে, অন্য কিছুই করেনি। আর গত 5 বছর ধরে ও আমাকে দেখে শুনে রাখছে, প্রতি রাতে আমার সাথে ঘুমাচ্ছে। ও চাইলে এই সুযোগটা অনেক আগেই নিতে পারতো, আর অনেকবারই নিতে পারতো, কিন্তু ও এমনটা করেনি। যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট ছিল সে রাতে। আমি আগামীকাল যাব আর মহারাজ ইয়ামিনের বিরুদ্ধে একটা নালিশ করব। সেই হাবিসের কাছে আমার সাথে যা যা করেছে আমি সবকিছুর অধিকার চাইবো। ঈশিতা, তুই কি করতে চাচ্ছিস আমি এখনো বুঝতে পারছি না। আমি বললাম, তোর বুঝতে হবে না, এখন রান্না করি চল। আমরা সেদিনের মতো রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে আমার সাথে আর কিছু ঘটে না। পরের দিন আমি খুব সকাল সকাল উঠে বাস স্ট্যান্ডে চলে আসি। তারপর এখান থেকে সোজা রওনা করি আমাদের গ্রামের উদ্দেশ্যে। আমাদের গ্রাম বরিশাল বিভাগে। আমি আমার দাদুকে একটা ফোন দেই আর বলি, দাদু, আমি আসতেছি তোমাদের বাড়িতে। দাদু আমার মুখে এই কথা শুনে অনেক অবাক হয়। আমাকে বলে, তুই হঠাৎ করে আসতেছিস? তোর মা বাবা তো কিছু জানলো না আমাদের? তখন আমি বললাম, আসলে দাদু, আমি মা বাবাকে না জানিয়ে আসতেছি। অনেকদিন তোমাদেরকে দেখি না, তাই আসতেছি আর কি। তুমি তো তোমার ছেলেকে চেনো, সে কোনোভাবেই একা একা আসতে দেবে না আমাকে। কিন্তু এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, তাই না? তুমি কিন্তু বাবা মাকে ম্যানেজ করে নিবে দাদু। দাদু বলল, ঠিক আছে ঈশিতা, তুই দেখে শুনে আসিস, আমি তোকে আনার জন্য বাস স্ট্যান্ডে লোক পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ আমার মাই ডিয়ার দাদু। 2 ঘন্টা পর আমাদের বাসটি ঢাকার বুক চিরে গ্রামের পথ দিয়ে চলতে শুরু করলো। তার 1 ঘন্টার ভেতরেই বাসটি আমাদের গ্রামে পৌঁছে গেল। 5 বছর পর পাড়া দিলাম আমাদের এই গ্রামে। এই 5 বছরে একবারও আর গ্রামে আসা হয়নি। বাবার চাকরি আর আমার পড়াশোনার জন্য চেষ্টা করার পরেও আসতে পারিনি। কিন্তু আজকে আমি একাই আসতে বাধ্য হলাম শুধু তার জন্য। বাস থেকে নামতে দেখতে পেলাম আমাদের গ্রামের খুব পরিচিত একজন ভ্যানওয়ালা চাচা দাঁড়িয়ে আছে। দাদু তাকে পাঠিয়েছে। আমি ভ্যানে চড়ে বসলাম। ভ্যান চলছে আমাদের দাদার বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিটের ভেতরে ভ্যানটি আমার দাদার বাড়িতে পৌঁছায়। দাদা দাদি চাচা চাচি সকলেই আমাকে দেখে অনেক খুশি হয়। 5 বছর অনেক লম্বা এক সময়। দাদা বাড়িতে দুপুরে অনেক মজা করে খাওয়া দাওয়া করি সকলের সাথে। আমার এই দাদা বাড়িতে সব থেকে কাছের বন্ধু হচ্ছে আমার চাচাতো বোন তানিয়া। আমি তানিয়াকে সবকিছু খুলে বলি সে জিন রাজা ইয়ামিনের সম্পর্কে, আর তাকে অনুরোধ করি যেন আমাকে গ্রামের সব থেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়। আমার বোন তানিয়া একটি ছেলের সাথে প্রেম করত, তার বাড়িও ওই গ্রামে। ছেলেটার নাম হচ্ছে রানা। রানা ভাইয়া আমাদেরকে বিকালবেলা নিয়ে যায় এই গ্রামের সব থেকে বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে দেখা করাতে। আমি আর তানিয়া চাচা চাচিকে বলি আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। আমি মাদ্রাসার সামনে এসে দেখি এটা অনেক বড় মাদ্রাসা। পুরো বরিশাল বিভাগে অনেক অনেক জেলায় আমাদের এই মাদ্রাসার নাম ছড়িয়ে আছে। মাদ্রাসার ভেতরে অপেক্ষা কক্ষে আমি আর তানিয়া অপেক্ষা করতে থাকি, আর ওইদিকে রানা ভাইয়া চলে যায় প্রধান শিক্ষকের সাথে দেখা করতে। 10 মিনিট পর রানা ভাইয়া আমাদের কাছে এসে বলে, চলো আমার সাথে দোতলায় যেতে হবে। প্রধান শিক্ষকের কক্ষে সে দেখা করার জন্য রাজি হয়েছে। আমি বলেছি তুমি তার সাথে খুব দরকারি কিছু কথা বলতে চাও। আমি রানা ভাইয়াকে বলি, সে এত সহজেই রাজি হয়ে গেল। রানা ভাইয়া আমাকে বলে, কেন জানি না, তাকে যখন তোমার কথা বললাম সে বলল সে চলে এসেছে। ঠিক আছে, নিয়ে এসো তাকে। সে এভাবে বলছিল। আমার মনে হচ্ছিল সে মনে হয় তোমাকে আগে থেকে চেনে, সে হয়তো জানে তুমি আসবে, এমনটাই মনে হচ্ছিল আমার। আমি তানিয়া রানা ভাই দোতলায় প্রধান শিক্ষকের কক্ষে যাই। কক্ষের ভেতরে প্রবেশ করতে আমি দেখতে পারি একটা বৃদ্ধ লোক, বয়স অনুমানিক 60-65 হবে।
খুব লম্বা পাকা দাড়ি আর খুব সুন্দর একটি সাদা জুব্বা পরা, কপালের মাঝখানে একটি কালো দাগ, মাথায় টুপি। আমরা সকলেই তাকে খুব লম্বাভাবে সালাম দেই। সে আমাদের সালামের উত্তর দিয়ে হাসি মুখে বলে, রানা তুমি আর তানিয়া একটু বাইরে গিয়ে বসো, দরজাটা হালকা বিরিয়ে দিও, আমি ওর সাথে একান্ত কিছু কথা বলতে চাই। রানা ভাইয়া আর তানিয়া হাফিজ সাহেবের কথা মতো বাইরে গিয়ে বসলো। হাফিজ সাহেব আমাকে বলল, মা ভয় পেও না, আমি যে তোমার দাদার বয়সী, তুমি আসো এখানটায়, এই চেয়ারটায় বসো। আমি তার মতো চেয়ারে গিয়ে বসি। এরপর হাফিজ সাহেব আমাকে বলে, আমি জানি তুমি কে আর কি কারণে এখানে এসেছো। আসলে ঈশিতা মা, আমার এই মাদ্রাসায় এখনো 500 দিনের সন্তানরা মানুষ রূপে পড়াশোনা করে, তাদের ভেতরে একজন এসে আমাকে তোমার বিষয়ে সবকিছু বলেছে। তুমি জিনের রাজা ইয়ামিন জিনের সম্পর্কে জানতে এসেছো, তাই তো? আমি তাকে বলি, না 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 না, আমি তার সম্পর্কে যথেষ্ট জানি। আমি আপনার কাছে আমার সাথে যা যা হয়েছে তার বিচার চাইতে এসেছি। আপনাকে সঠিক বিচার করতে হবে। কি হয়েছে তোমার সাথে আর কিসের বিচার চাইতে এসেছো আমাকে বলো মা, আমি যথারীতি চেষ্টা করব তোমাকে সাহায্য করার। তো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। তো বলো কেমন লাগছে এই গল্পটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টই আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগায়। আর যারা যারা বলতেছো পার্টটা একটু বড় করতে, গল্পটা আসলে তেমন একটা বড় না। যদি এখন 15-20 মিনিটের পার্টটা দিতে চাই তাহলে তাড়াতাড়ি গল্পটা শেষ হয়ে যাইবো। তো দেখা হবে পরবর্তী পার্টে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ। কি বিচার চাও তুমি মা, বলো? তখন আমি বললাম, সে আমার সাথে সহবাস করেছে, তাই আমি চাই মহারাজ ইয়ামিন শেখ আমাকে বিয়ে করবে, আর এই বিয়ের সকল ব্যবস্থা আপনি নিজে করবেন। হুজুর বলল, ঈশিতা মা, তুমি যা বলছো ভেবে বলছো তো? সে কিন্তু তোমার মতো মানুষ না, সে একটা জিন। আমি বললাম, হ্যাঁ ইমাম সাহেব, আমি যা বলছি সবকিছু ভেবেই বলছি। দেখুন, সে আমার সাথে যা করেছে সেটা আমার স্বামীর অধিকার ছিল, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমিও তার নিজের বইয়ের অধিকার আদায় করব। ইমাম সাহেব বলল, ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে, এখন তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি রাতে ইয়ামিনের সাথে কথা বলবো, আর সে রাতের বেলা তোমার সাথে দেখা করতে আসবে, আর আগামীকাল সে মানুষ রূপে আমার সাথে দিনের বেলায় তোমাদের বাড়িতে আসবে। আমি তোমার দাদাকে তোমার বিয়ের বিষয়ে প্রস্তাব দিব। আর আমি যতটুকু জানি তোমার দাদার বাড়ির সবাই ইয়ামিনকে অনেক পছন্দ করে। এর আগেও তোমার চাচা যান তোমাদের বিষয়ে আমার সাথে কথা বলেছে, কিন্তু তখন তো আর জানতাম না যে ইয়ামিন তোমাকে পছন্দ করে। আমি তোমার চাচাকে মানা করে দিয়েছিলাম, কারণ ইয়ামিন একটা জিন। কিন্তু এই কথা তো তোমার চাচা জানতো না, সে ভেবেছিল ইয়ামিন মানুষ আর সে আমার মাদ্রাসার একটা এতিম সন্তান। আসলে ইয়ামিন দেখতে এত সুদর্শন, সে যখন এই গ্রামে ছিল আর মানুষ রূপে গ্রামে ঘুরতে বের হতো, যে দেখতো সেই পছন্দ করে ফেলতো তাকে। আমি ইমাম সাহেবকে বলি, আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, আমি রাত্রিবেলা ইয়ামিনের জন্য অপেক্ষা করব, আপনি তাকে বুঝিয়ে সুঝে আমার কাছে পাঠিয়ে দিন, আর হ্যাঁ, তাকে কিন্তু রাজি করাতে হবে বিয়ের বিষয়ে। ইমাম সাহেব বলল, তুমি চিন্তা করো না মা, সে আমার কথার বিরুদ্ধে যাবে না, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আমি ইমাম সাহেবের কক্ষের বাইরে চলে আসি, তারপর রানা ভাইয়া আর তানিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসি। রাতে আমি আর তানিয়া একই রুমে ঘুমাই। আমি তানিয়াকে সবকিছু খুলে বলি যা যা ইমাম সাহেব আমাকে বলেছে। তানিয়া আমাকে বলেছে যে আমি তো ইমাম সাহেবকে চিনি, সে খুবই ভালো একজন ইমাম, সে আগে তো আমাদের এই মাদ্রাসায় থাকতো, আর আমাদের বাড়িতেও মিলাদ মাহফিলের জন্য অনেকবার এসেছে, সে খুবই ভালো একজন ব্যক্তি। কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ইয়ামিন একটা জিন। তাকে দেখে কোনোভাবে বোঝা যাচ্ছিল না যে সে একটা সাধারণ মানুষ নয়। ঈশিতা, তুই সত্য বলছিস তো নাকি মিথ্যা কথা বলছিস আমার সাথে? তখন আমি বললাম, আরে পাগলি, আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি সেটা আজকে রাত্রেই দেখতে পারবি। রাতে তানিয়াও আমার সাথে জেগেছিল, তার কথা সে যে করেই হোক ইয়ামিনকে দেখবে জিন রূপে। রাত ঠিক 2টার দিকে আমার রুমের দরজায় কেউ একজন 2টি টোকা দিল, আর খুব মিষ্টি কণ্ঠে বলল, আজ কোনো ফাঁকিবাজি না, আজকে সরাসরি দরজা দিয়ে প্রবেশ করব, দরজাটা খোলো। আমি, ইয়ামিন, তুমি আমাকে আসতে বলেছিলে তাই চলে এলাম। আমি খুশিতে আত্মহারা হয়ে যখনই দরজা খুলতে যাব তখনই তানিয়া আমাকে বলে, তারা কোথায় যাচ্ছিস? সেনা জিন, সে তো চাইলে দরজার ভেতর দিয়ে আসতে পারে। ও, বুঝতে পেরেছি, তোরা দুইজন মিলে আমাকে বোকা বানাচ্ছিস তাই না, যাতে আমি তোদেরকে একসাথে দেখা করতে দিই, তাই তো? আমি বললাম, আরে না না না, তুই আমাকে ভুল বুঝতেছিস, এমন কিছু না, সে আসলেই একটা জিন। ঠিক আছে, তাহলে তুই প্রমাণ কর, তাকে বল সে যেন অদৃশ্য হয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন আমি বললাম, এই যে শুনছেন ইয়ামিন, আমি ঘরে একা না, আমার সাথে আপনার শালিকাও আছে, আর সে তার আদরের দুলা ভাইয়ের কাছে একটি আবদার করেছে, আপনার শালিকা চায় আপনি অদৃশ্য হয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এখন এটা আপনার উপরে, আপনি কি আপনার শালিকার আবদারটি রাখবেন কি রাখবেন না।
তখন দরজার বাইরে থেকে ইয়ামিন বলল, আমার আদরের শালি তার দুলা ভাইয়ের কাছে একটা আবদার করেছে, আমি কি না ডেকে পারি? তখনই আমি আর তানিয়া দেখি কিছু সাদা ধোঁয়া দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করলো। আর আস্তে আস্তে সেই ধোঁয়া থেকে একটি খুব সুন্দর মানুষের আকৃতি তৈরি হলো। আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইয়ামিন, একটি খুব সুন্দর রাজকীয় পোশাক পরা সে। তানিয়া ইয়ামিনকে এই রূপে প্রথম দেখলো, কারণ এর আগে যতবার সে ইয়ামিনকে দেখেছে খুব সাধারণ একটি পাঞ্জাবি আর টুপি পরা অবস্থায়। সে তাকে এই রূপে দেখে বিশ্বাস করতে বাধ্য হলো আসলে ইয়ামিন একটা জিন রাজা। তো গাইস 20 মিনিটের পার্ট কিন্তু ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে, যারা বড় পার্ট চাচ্ছিল তাদের জন্য আর কি। তো তাড়াতাড়ি ইউটিউবে যাও আর 20 মিনিট পার্ট একসাথে এনজয় করো। ইউটিউবের লিংক আমার টিকটক বায়োতে দেওয়া আছে, বায়ো চেক করো, ওইখান থেকে পাওয়া যাবা। আর যাদের খুঁজে পেতে আর কি সমস্যা হইতেছে তারা ইউটিউবে যাও আর সার্চ করো ইটস মি ইয়ান। তো এই নামে আর কোনো চ্যানেল নাই, যে চ্যানেল আসবে ওইটাই আমার চ্যানেল। আর যারা ইউটিউবে শুনতেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো এবার গল্পে ফেরা যাক। কিন্তু তানিয়া এই বিষয়টা বেশিক্ষণ নিতে পারলো না। সে এটা দেখে অনেক ভয় পেয়ে গেল আর সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আমি আর ইয়ামিন তার কাছে গেলাম। ইয়ামিন আমাকে বলল, ভয় পাওয়ার কিছু নেই। সে এইসব জিনিস দেখে অনেকটা ভয় পেয়ে গেছে, তাই জ্ঞান হারিয়েছে, সকালে তার জ্ঞান ফিরে আসবে। আমি আর ইয়ামিন তানিয়াকে মাটি থেকে তুলে তানিয়ার খাটে শুইয়ে দেই। তারপর আমি আর ইয়ামিন খাটের উপর এসে বসি। ইয়ামিন আমাকে বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি ইমাম সাহেবকে কি বলেছো এইসব? দেখো, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। কারণ আমি তো তোমাদের মতো মানুষ না, আমার জগৎ আলাদা, আলাদা আমার দুনিয়া, আলাদা আমার লোকজন। সেখানে তুমি কি করে থাকবে বলো? তখন আমি ইয়ামিনকে বলি, এ সকল কিছু তখন মাথায় ছিল না যখন তুমি আমার কাছে এসেছিলে, যখন তুমি আমার স্বামীর অধিকার কেড়ে নিলে। এখন আমি যখন তোমার কাছে স্ত্রীর অধিকার চাচ্ছি, আর এখন তোমার এত বাধা। আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতেও চাই না, আমি তোমাকে চাই মানে চাই। ঠিক আছে, আমি তোমাদের দুনিয়ায় যেতে পারবো না, তোমাদের সাথে থাকতে পারবো না, তাতে কি? তুমি তো মানুষ রূপে আমাদের দুনিয়ায় আমাকে নিয়ে থাকতে পারবে নাকি? ইয়ামিন বলল, কিন্তু ঈশিতা তুমি কেন বুঝতে পারছো না? আমি অনেকগুলো জিনের রাজা, আমি যদি আমার জগতে না যাই তাহলে আমার প্রজাদের কি হবে বলো? তাহলে ইয়ামিন একটি কাজ করা যাক, তুমি বিয়ের পর দিনের বেলায় সাধারণ মানুষ রূপে আমার সাথে সংসার করবে, আর যখন রাতের অন্ধকার নেমে আসবে তখন আমাকে নিয়ে তোমাদের জগতে যাবে। আর আমি যতটুকু জানি তোমাদের জগতের সকল কাজ শুরুই হয় রাতের বেলা। কিন্তু ঈশিতা তুমি বোঝার চেষ্টা করো। তখন আমি বললাম, আমি আর কোনো ব্যাখ্যা শুনতে চাই না। ঠিক আছে, আমি আর কোনো জোর করব না, তুমি চলে যেতে পারো আমার জীবন থেকে, কিন্তু মনে রেখো আর কোনোদিন আমার কাছে আসার চেষ্টাও করবে না তুমি। আর আমি যদি কোনোদিন বুঝতে পারি তুমি আমার আশেপাশে আসছো, তাহলে আমি আমার নিজের জীবন নিজের হাতে শেষ করে দেব। তখন ইয়ামিন বলল, এক চড় দিব পাগলি, আরেকবার যদি নিজের মুখে নিজের মরার কথা বলো। তুমি যদি মরে যাও তাহলে আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো? এটা বলে ইয়ামিন আমাকে জড়িয়ে ধরলো আর আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে লিপ কিস করা শুরু করলো। আমি এর আগে আর কখনো কাউকে কিস করিনি, জীবনের প্রথম কাউকে কিস করলাম, তাও আবার একটা জিনকে। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল, বুকের বাঁ পাশে কেমন যেন লাগছিল। ইয়ামিন আর আমি শুয়ে পড়লাম। সেদিন রাতে আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। ভোর হওয়ার কিছুক্ষণ আগে ইয়ামিন আমাকে বলল, এখন আমাকে যেতে হবে, তুমি ফজরের নামাজটা আদায় করো, চিন্তা করো না, আজকে বিকেল বেলায় ইমাম সাহেব আমাদের বিয়ের বিষয়ে কথা বলার জন্য তোমাদের বাড়িতে আসবে। আজকে আমি আসি ঈশিতা, আল্লাহ হাফেজ, রাতে দেখা হবে। আর আমাকে বলবে কিন্তু তোমার পরিবার বিয়েতে রাজি হলো কি হলো না। আমি ইয়ামিনকে বলি, তুমি চিন্তা করো না, আমি তো আসি। আমি দাদার পায়ে ধরে কান্না করব আর দাদাকে বোঝাবো সে যেন আমার বাবা মার সাথে কথা বলে, আমি তোমাকে স্যার আর কাউকে বিয়ে করবো না ইয়ামিন। ইয়ামিন আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। ফজরের নামাজ শেষ করে আমি তানিয়ার জ্ঞান ফেরানোর জন্য তার চোখে পানি ছিটা দেই। কিছুক্ষণের ভেতরই তানিয়ার জ্ঞান ফিরে আসে। আমি অপেক্ষায় ছিলাম কখন বিকেল হবে আর ইমাম সাহেব আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসবেন। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। ইমাম সাহেব আমাদের বাড়িতে আমাদের বিয়ের বিষয়ে প্রস্তাব নিয়ে এসেছে। চাচা দাদা যখন শোনে ইয়ামিন আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে, তারা এক কথায় রাজি হয়ে যায়, কারণ তারা জানতো ইয়ামিন কত ভালো একজন ব্যক্তি। কিন্তু এখন সমস্যা একটা, আমার বাবা মা তারা কি রাজি হবে? দাদা তখন বলল, তাদের নিয়ে চিন্তা করো না, তাদের সাথে আমি কথা বলবো। সেদিন বাবা মাকে ফোন দিয়ে বলল, বাবা মা তো শুনে অনেক অবাক হলো যে আমি এখন গ্রামের বাড়িতে। সেদিনই বাবা মা গ্রামে চলে এলো। শুরুতে তো বাবা মা আমার উপরে অনেক রেগে গেল। আমাকে বলল, গ্রামের কোনো ছেলের হাতে তোমার হাত আমি তুলে দিতে চাই না, আমরা চাই শহরের কোনো উচ্চশিক্ষিত ছেলের সাথে তোমার বিয়ে হোক। তখন ইমাম সাহেব এগিয়ে এসে বলল,
আমাকে মাফ করবেন, আমি আপনাদের পারিবারিক কথার মাঝে কথা বলতে আসলাম। আমি বলি কি ভাই সাহেব, আগে আপনি ইয়ামিনের সাথে কথা বলেন। যদি আপনার কাছে ছেলেটাকে ভালো না মনে হয় তো এই বিয়ে হবে না। আপনারা হলেন ঈশিতার বাবা মা, আপনারা যা বলবেন তাই হবে। বাবা মা তখন বলল ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে আগামীকাল পাত্রকে নিয়ে আসেন এই বাড়িতে, আমরাও তাকে দেখতে চাই। বাবা ভাই তারা বলেছে ছেলেটা নাকি অনেক ভালো, যদি আমাদের কাছেও ভালো লাগে তাহলে বিয়ে হবে। ইমাম সাহেব তখন আমার বাবা মাকে বলল ঠিক আছে ভাই সাহেব, আজকে তাহলে আমি আসি, আগামীকাল পাত্রকে নিয়ে আসবো। রাতে আমি আর তানিয়া ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার কানের কাছে কেউ একজন ফিসফিসিয়ে বলছিলাম না রাতে দেখা করতে আসবো, তাহলে কেন ঘুমিয়ে গেলে, আমার জন্য অপেক্ষা করতে পারলে না? আমি চোখ খুলে দেখি ইয়ামিন আমার সামনে দাঁড়ানো, খুব সাধারণ একটা সাদা পাঞ্জাবি পরা আর মাথায় একটা টুপি পরা। আজকে ইয়ামিনকে দেখতে খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে ও আমাদের মতো আর 5টি মানুষের মতো একটি মানুষ। আমি ইয়ামিনকে কান্না করতে করতে সবটা খুলে বলি, আর বলি এখন কি হবে ইয়ামিন, বাবা মা যদি তোমার হাতে আমার হাত তুলে না দেয় তো? সবটা শুনে ইয়ামিন বলল এই ব্যাপার, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমারই বিয়ে হবে, এটা আমি তোমাকে কথা দিলাম। তারপর ইয়ামিন নিজের হাতে আমার চোখের পানি মুছে দেয় আর আমাকে জড়িয়ে ধরে বলে কান্না কেন করছো পাগলি, আমি তো আছি তাই না? আমাকে এখন যেতে হবে ঈশিতা, আমি বিকালে আসবো তোমার বাবা মার সাথে দেখা করতে। এরপর ইয়ামিন আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম যে বাবা মা যেন তাকে মেনে নেয়। বিকেলে আমি ঘরে ছিলাম, বাবা মা আমাকে ঘরের বাইরে আসতে দেয় না। তানিয়া ঘরে এসে আমায় বলল ঈশিতা, ইয়ামিন ইমাম সাহেবের সাথে আমাদের বাড়িতে এসেছে, তুই না দেখলে বিশ্বাস করবি না, তাকে দেখতে আজ যে কি সুন্দর লাগছে রে ঈশিতা, তাকে দেখে তো মনে হচ্ছে না সে একটি জিন। আমি বললাম বাবা মা কি ওকে মেনে নিয়েছে বল না আমায়। জানি না রে ঈশিতা, চাচা চাচি আমায় সেখানে দাঁড়াতে দেয়নি, তাই আমি চলে আসলাম। তার 1 ঘন্টা পর ইয়ামিন আর ইমাম সাহেব আমাদের বাসা থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর বাবা মা আমার ঘরে এসে আমাকে বলে ঈশিতা, তুই এত সুন্দর এত ভদ্র ছেলে কোথায় পেলি বল মা, এক দেখাতেই সে আমার মন চুরি করে ফেলেছে, মাশাআল্লাহ কি সুন্দর করে কথা বলে ছেলেটা। শোন মা, আগামীকাল জুম্বার দিন, সেদিন রাত 9টায় তোদের বিয়ে, এখন তেমন কোনো ভাবে আয়োজন করব না, পরে এক সময় সবাই মিলে আয়োজন করে নেব, তুই বরঞ্চ এখন বিয়ের প্রস্তুতি নে। এটা বলে বাবা মা আমার ঘর থেকে চলে গেল। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। আমি তানিয়াকে জড়িয়ে ধরে বলি আল্লাহ আমার কথা শুনেছে। সেদিন রাতে আমি তানিয়াকে বলি বোন, আমার আজ রাতে তুই একটু কষ্ট করে পাশের রুমে ঘুমানা, আমি ইয়ামিনের সাথে কিছুটা সময় একা কাটাতে চাই। ওরে আমার বড় আপু, শোন আমি জানি তুমি এমন কেন বলছো, কিন্তু আপু বিয়ের আগে এগুলা ঠিক না, আর তো মাত্র 1 দিন, একটু নিজেকে সামলাও প্রিয় আপু আমার। আমি বললাম জানা